ওয়েলকাম ব্যাক প্রোগ্রামার্স পাইথনের নতুন একটি চ্যাপ্টারে আপনাদের সবাইকে স্বাগতম। এই চ্যাপ্টারে আমরা কন্ট্রোল স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। কন্ট্রোল স্ট্রাকচার বলতে আসলে কি বোঝায়? কন্ট্রোল স্ট্রাকচার বলতে বোঝায় এমন কিছু কোডিং স্ট্রাকচার যেই স্ট্রাকচারগুলো আমাদের কোডকে কন্ট্রোল করতে পারে। ওয়েট একটু কঠিন কথা মনে হচ্ছে, তাই না? আমি একটু আস্তে আস্তে ভেঙে চুরে বলি। কন্ট্রোল স্ট্রাকচার বলতে কিছু কোডিং স্ট্রাকচারকে বোঝায় যেই কোডিং স্ট্রাকচার আমার কোডকে কন্ট্রোল করতে পারে। খেয়াল করুন, এখানে আমরা একটা কোড লিখেছি। এতদিন পর্যন্ত আমরা যা শিখেছি তাতে আমরা এই ধরনের কোডই করতে পারি, যোগ বিয়োগ গুণ ভাগ প্রিন্ট, এর থেকে বেশি কিছু কোড আমরা করতে পারি না। হতে পারে যে এখানে আমরা এ বি ইনপুট আকারে না নিয়ে ডিফল্টভাবে না দিয়ে আমরা ইনপুট আকারেও নিতে পারি। সো এরকম কাজ আমরা করেছি, তাই না? ভ্যারিয়েবল নেওয়া, ভ্যারিয়েবলের ভেতরে কিছু ভ্যালু অ্যাসাইন করা, যোগ বিয়োগ গুণ ভাগ করা, প্রিন্ট রেজাল্ট করা, এগুলো স্টেপ বাই স্টেপ কাজ করতে থাকে। অর্থাৎ 4 নম্বর লাইন প্রথমে এক্সিকিউট হবে, তারপরে 5 নম্বর লাইন, তারপরে 6 নম্বর লাইন, তারপরে 7 নম্বর লাইন, তারপর 8 নম্বর লাইন। কোনো লাইনের মাঝখানে ব্রেক দেওয়ার কোনো উপায় নেই, কোনো জায়গা থেকে কোনো জায়গায় জাম্প করার কোনো উপায় নেই, কোনো জায়গায় ডিসিশন নেওয়ার উপায় নেই যে না, যদি এ আর বি এর ভ্যালু না থাকে বা এ আর বি এর ভ্যালু 50-এর থেকে নিচে হয় তাহলে কোনো ক্যালকুলেশন হবে না। আবার এইটা বলারও উপায় নেই যে এই সেম প্রসেসটা কয়েকবার চলতে থাকবে, একবার, দুইবার, তিনবার, 10 বার, 20 বার, বলার কোনো উপায় নেই। তো এই রিজনগুলো সলভ করার জন্য আমাদের দরকার কোনো স্ট্রাকচার, যেই স্ট্রাকচারগুলো আমাদের কোডের ভেতরে ব্যবহার করলে আমাদের কোড লাইন বাই লাইন তো এক্সিকিউট হবে, ঠিক আছে, কিন্তু সে প্রয়োজন বোধে ডিসিশন নিতে পারবে যে আচ্ছা 4 নাম্বার লাইনের পরে একবারে 9 নাম্বার লাইনে যাওয়া যাবে কিনা, আবার এই 4 নাম্বার থেকে 8 নাম্বার লাইন বারবার রিপিট করা যাবে কিনা নির্দিষ্ট টাইম পর্যন্ত। এগুলোই হচ্ছে আপনার প্রোগ্রামের কন্ট্রোল। ওকে, এই কন্ট্রোলগুলো কেন দরকার? প্রবলেম সলভিং করার জন্য দরকার। কারণ দুনিয়াতে কোনো কিছুই স্ট্রেট ফরওয়ার্ড না। আমরা যতই বলি কম্পিউটার খুব সহজ সরল মানুষ, কম্পিউটার একদম বোকা, সে সহজ কথাই বোঝে, স্ট্রেট ফরওয়ার্ড কথা বোঝে, এইসব কথা দিয়ে আসলে রিয়েল লাইফের প্রবলেম সলভ করা পসিবল না। রিয়েল লাইফের প্রবলেমে আমাদের ডিসিশন নিতে হবে, রিয়েল লাইফের প্রবলেমে আমাদের কম্প্যারিজন করতে হবে, রিয়েল লাইফের প্রবলেমে আমার একই কাজ বারবার করতে হবে। তো এই সমস্ত জায়গায় মোটেও পাইথন বা স্ট্রেট ফরওয়ার্ড কোড আর কি পারফেক্ট হবে না। এই সমস্ত জায়গায় আমাদের ডিসিশন মেক করতে হবে। তো এই কন্ট্রোল স্ট্রাকচারসকে আরেকটাভাবে বলা হয় ডিসিশন মেকিং স্ট্রাকচারস। ওকে, সো আপনি যেভাবে খুশি বলেন, কিন্তু মূলত কন্ট্রোল স্ট্রাকচারস অনেক রকমের আছে, অনেক রকমের, কিন্তু আমি এই চ্যাপ্টারে দুইটা মেইন কন্ট্রোল স্ট্রাকচারস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে কন্ডিশন আর একটা হচ্ছে লুপস। এই দুইটাই হচ্ছে মেইন কোড স্ট্রাকচার বলছি আমি, কন্ট্রোল স্ট্রাকচার। যেই কন্ট্রোল স্ট্রাকচারসগুলো ব্যবহার করে আমরা খুব সহজে আমাদের প্রোগ্রামের ভেতরে কন্ট্রোল নিতে পারি। কন্ডিশনস ব্যবহার করা হয় নির্দিষ্ট কোড এক্সিকিউট করব না, আমার বিভিন্ন লজিকের উপরে ভিত্তি করে কোন কোডটা এক্সিকিউট করব, কোন কোডটা এক্সিকিউট করব না, এই সমস্ত ডিসিশন নেওয়ার কাজে ব্যবহৃত হয় কন্ডিশন। আর একই কোড বারবার এক্সিকিউট করার জন্য ব্যবহার করা হয় লুপ। এখন যারা বিগিনার্স আছেন তারা ভাবছেন, দূর মিয়া, একই কোড আমি বারবার কেন করব, মানে এক্সিকিউট করব? যদি আমার বারবার লাগে আমি বারবার কোড লিখবো। আসলে ব্যাপারটা এরকম না। ব্যাপারটাকে আপনারা যখন লুপ শিখবেন তখন আরও ভালোভাবে এক্সপ্লেন করা পসিবল হবে। বাট আপাতত চিন্তা করেন, আপনাকে 1 থেকে 100 পর্যন্ত লিখতে হবে। তো এই 1 থেকে 100 পর্যন্ত বারবার কি আপনি প্রিন্ট করবেন? বা প্রিন্ট দিয়ে 1 2 3 4 এইভাবে করে প্রিন্ট করবেন? হয়তো বিগিনার্স লেভেলে করা যেতেও পারে 1 থেকে 100 পর্যন্ত, কিন্তু আমাদের ক্লায়েন্ট বলতেই পারে যে তার 100 পর্যন্ত হলে হবে না, তার 1 বিলিয়ন ডেটা প্রিন্ট করতে হবে। তো সারা জীবন তো এক প্রিন্ট লিখতে বা প্রিন্ট লিখতে দিন পার হয়ে যাবে, তাই না? তো এই ধরনের কাজগুলো অটোমেট করার জন্য ব্যবহার করা হয় লুপস। দেখা যাচ্ছে ইউজার বললো যে আচ্ছা আমার কাছে 1 কোটি ইউজার আছে, সেই 1 কোটি ইউজারের ভেতর থেকে কিছু ইউজার পে করছে, যেই ইউজারগুলো পে করছে তাদেরকে আমি একটা বোনাস দিতে চাচ্ছি বা তাদেরকে আমি একটা স্পেশাল গিফট প্রোভাইড করতে চাচ্ছি। তো তুমি প্রত্যেকটা ইউজারের ভেতরে ভিজিট করে দেখো তো কারা পে করছে, যারা পে করছে তাদের কাছে এই ইমেলটা পাঠিয়ে দাও। তো আপনি কি ম্যানুয়ালি ডাটাবেস থেকে খুঁজে বের করবেন যে কোথায় কোন ইউজার পে করছে রে ভাই? এ কি আদি যুগ আর আছে যে আপনার খাতা নিয়ে বসতে হবে, খাতা নিয়ে বসে চেক করতে হবে কোথায় কোন ইউজার পে করছে, কার হিস্টোরি কি? সেই যুগ কিন্তু এখন আর নাই। এখন কি হবে, আপনি জাস্ট একটা লুপ লিখবেন, লুপ লিখে জাস্ট কোন প্রপার্টিটার মাধ্যমে পে অপশনটা দেখা আছে, অথবা হতে পারে সে পেমেন্ট নামের কোনো অপশন আছে, হতে পারে প্রিমিয়াম নামের কোনো একটা ফিচার্স দেওয়া আছে,
অ্যাট্রিবিউটস দেওয়া আছে। তো সেগুলো চেক করবেন, চেক করে দেখবেন আচ্ছা দিস আর প্রিমিয়াম গাইজ, ওকে। সো সেগুলোকে বের করে নিয়ে এসে তাদেরকে ইমেল করে দিবেন, সহজ কথাই একটা ইমেল ফরম্যাটে। সো কাজগুলো খুব সহজ হয়ে যাবে লুপসের মাধ্যমে। তার মানে লুপ আমাদের একই ধরনের কাজ করতে সাহায্য করে, আর কন্ডিশনস আমাদের কন্ডিশন নিতে বা ডিসিশন নিতে সাহায্য করে। ওই যে ডিসিশনটা নিলাম যে কে প্রিমিয়াম ইউজার, কে প্রিমিয়াম ইউজার না, তো এই যে ডিসিশনটা আমি নিলাম, সেই ডিসিশনটা নেওয়ার জন্য আমার ব্যবহার করতে হবে কন্ডিশন। আর এত কোটি কোটি ইউজারের প্রত্যেককে ইমেল পাঠাতে হবে, এই কাজটা করতে হবে হচ্ছে লুপসের মাধ্যমে। ওকে, এই দুটো হচ্ছে বেস্ট কন্ডিশন বা কন্ট্রোল স্ট্রাকচার। আমি বারবার ভুলে যাচ্ছি, কন্ডিশনস আসছে মাথায়, কন্ট্রোল স্ট্রাকচার। ওকে, তাহলে কন্ডিশনের ভেতরে আমাদের আরও কিছু ডিফারেন্ট স্টেটমেন্ট আছে, যেই 3টা স্টেটমেন্ট খুবই সহজ। আমি একটা ভিডিওর ভেতরেই সব কিছু কভার করে ফেলবো, যদিও এটা না, পরবর্তী লেকচারে। যদিও আমার প্ল্যানিংয়ে 3টা ডিফারেন্ট ভিডিও ছিল, কিন্তু 3টা ডিফারেন্ট ভিডিওর কোনো দরকার নেই, খুবই ছোট্ট সিম্পল কনসেপ্ট এটা। ইফ, এলিফ, এলস, 3টা ভিন্ন ধরনের কন্ডিশন। যারা অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের আছেন, জাভা স্ক্রিপ্ট, সি, জাভা, তারা ভাবছেন সুইচ কই গেল ভাইয়া, পাইথনের সুইচ স্টেটমেন্ট নেই, পাইথনের 3টাই কন্ডিশন স্টেটমেন্ট, ইফ, এলিফ, এলস। ওকে, আর ফাইনালি লুপ আছে 2 ধরনের, ফর লুপ, হোয়াইল লুপ। এখানে ডু হোয়াইল লুপও নেই। সো দুইটা লুপের জন্য অবশ্যই আমার 2টা ডিফারেন্ট ভিডিও লাগবে, কিন্তু কন্ডিশনের জন্য আমি একটা ভিডিওতেই 3টা কন্ডিশন কমপ্লিট করব, এবং সেটা মূলত কখন করব? ইন দ্য নেক্সট লেকচার।